প্রিয় দর্শক, করোনা মহামারীকালীন এনটিভির বিশেষ আয়োজন কোভিড-19 করোনায় করণীয় অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মাকসুদুল হাসান। আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন। করোনা মহামারীর এই সময়ে আমরা করোনা ভাইরাস নিয়ে যে আলোচনা করে থাকি, আজকে সেই আলোচনায় আমাদের সাথে যুক্ত হবেন দেশের বাইরে থেকে দুইজন অতিথি। একজন যুক্তরাষ্ট্র থেকে প্রফেসর ডাক্তার আবু সিদ্দিক, তিনি রোগ প্রতিষেধক বিশেষজ্ঞ। আরেকজন হচ্ছেন প্রফেসর ডাক্তার রকিবুল আনোয়ার, তিনি যুক্তরাজ্য থেকে আমাদের সাথে যুক্ত হবেন। তিনি আন্তর্জাতিক স্বাস্থ্য বিষয়ের যে পরিকল্পনা তার সাথেও যুক্ত রয়েছেন। আমি দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের এই আয়োজনে। আমি যে বিষয়টি শুরুতে আলোচনা করতে চাই, আসলে আমরা প্রতিদিনই অনুষ্ঠানের শুরুতে যে আলোচনাটি করে থাকি, সেটি হচ্ছে বাংলাদেশে এই করোনা ভাইরাসের সংক্রমণের পরিস্থিতি কী, এবং সেই পরিস্থিতি সম্পর্কে আমাদের এই অনুষ্ঠানে শুরু হওয়ার কিছুক্ষণ আগেই কিন্তু সংবাদ বুলেটিন করে থাকে স্বাস্থ্য অধিদপ্তর। তার তথ্য দিয়ে শুরু করছি। গত 24 ঘন্টায় স্বাস্থ্য অধিদপ্তরের যে সংবাদ বুলেটিন, সেখানে যে তথ্য জানানো হয়েছে, গত 24 ঘন্টায় বাংলাদেশে করোনা ভাইরাসে মারা গিয়েছেন 54 জন, এবং এখন পর্যন্ত মৃতের সংখ্যা হচ্ছে 2928 জন। আর আজকে শনাক্ত হয়েছেন 2275 জন, এবং নমুনা পরীক্ষা করা হয়েছে 10,078টি। আর এখন পর্যন্ত যে শনাক্ত হয়েছে সেই সংখ্যাটি 2,23,453। আমরা জানি বাংলাদেশে এই মুহূর্তে করোনা সংক্রমণ যে বিশ্বব্যাপী হচ্ছে বিভিন্ন দেশে, সেই সংখ্যার বিবেচনায় বাংলাদেশের অবস্থান এখন 17তম জায়গায়, যদিও কিছুদিন আগে সেটি 16তম অবস্থানে চলে গিয়েছিল। তারপর আরেকটি দেশ বাংলাদেশকে অতিক্রম করে এখন বাংলাদেশের অবস্থান কিন্তু 17তমতেই আছে। তা আমি শুরুতেই ডাক্তার রকিবুল আনোয়ার আপনার কাছে জানতে চাচ্ছি, এই যে বাংলাদেশের সংক্রমণের চিত্র, আপনি একটি বিষয় খেয়াল করবেন যে গত কদিন যাবৎ কিন্তু আমাদের টেস্ট খুবই কম হচ্ছে সংখ্যায়, সেটি 10,000-এর কাছাকাছি, 12,000 এরকম। তো এই চিত্রটিকে আপনি কিভাবে দেখছেন? এটা তো আসসালামু আলাইকুম এবং সবার জন্য শুভেচ্ছা জানাচ্ছি। ঘটনা হচ্ছে যে ডব্লিউএইচওর যে বেসিক প্রিন্সিপাল, বেসিক যে আর্মামেন্ট, যার পরিপ্রেক্ষিতে আমরা কোভিডকে পরাজিত করবার চেষ্টা করছি, সেটা হলো টেস্ট, ট্রেস অ্যান্ড আইসোলেট। তো টেস্টই যদি না করা যায়, আমরা যদি প্রেসিডেন্ট ট্রাম্পের মতো শুরু করি যে টেস্ট করলেই পজিটিভ হবে, কিন্তু টেস্ট, ট্রেস অ্যান্ড আইসোলেট যদি না করা যায়, তাহলে কোনোভাবেই আমরা সাফল্যের সাথে এই কোভিড মোকাবেলা করতে পারবো না। সুতরাং প্রথমেই হলো আমাদের টেস্ট সংখ্যা অনেক বাড়াতে হবে, অন্তত লাখের কাছাকাছি চলে যেতে হবে। তবে চেষ্টা চলছে নিশ্চয়ই, সরকার তো অনেকভাবে চেষ্টা করছেন, এবং বিশেষ করে আমি আজকে খুবই মনে সুখ নিয়ে কথা বলছি, কারণ সরকারের যে সিদ্ধান্তটা হয়েছে যে বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের যিনি মহাপরিচালক ডিজি, তিনি এমন একজন লোক এসছেন যাকে আমি ব্যক্তিগতভাবে চিনি, এবং তিনি একজন সৎ, সাহসী এবং ইন্টেলিজেন্ট ডাক্তার, যার নেতৃত্বে আমি আশা করছি যে অনেক অনেক কিছু পরিবর্তন হবে। আই নো ইটস ডিফিকাল্ট ফর এ কান্ট্রি লাইক আস, যেখানে রন্ধ্রে রন্ধ্রে করাপশন হয়ে গেছে, কিন্তু এদের মতো লোকেরাই মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমি মনে করি যে অনেক দূর আমাদেরকে, বাংলাদেশের মানুষকে এগিয়ে নিয়ে যেতে পারবে। সুতরাং টেস্ট, ট্রেস অ্যান্ড আইসোলেট ইজ দ্য পলিসি টু গো, এবং সেটা না করলে ডক্টর সিদ্দিকিও আমার সাথে একমত হবেন যে সেটা না করতে পারলে আসলে কোভিড যখন ইচ্ছা করবে তখন সরে যাবে। তার আগে পর্যন্ত আমরা যে অ্যাক্টিভলি কোভিডকে পরাজিত করব, সেটার জন্য অবশ্যই ডব্লিউএইচওর যে পদ্ধতি, যে প্রিন্সিপাল, সেটা মেনে আমাদেরকে এগিয়ে যেতে হবে। জি, ধন্যবাদ আপনাকে। আমি একটু যেতে চাই ডাক্তার আবু সিদ্দিক আপনার কাছে। ডাক্তার আবু সিদ্দিক, আমি একই বিষয়ে আপনার কাছেও প্রশ্ন করতে চাই। বাংলাদেশের যে এখন যে অবস্থা এবং টেস্টের সংখ্যা এবং আক্রান্তের সংখ্যা, সেটি আপনারাও নিশ্চয়ই জানেন। আপনারা কিভাবে দেখছেন এই বিষয়গুলোকে? থ্যাংক ইউ মাকসুদ ফর হ্যাভিং মি। আমি আনোয়ার ভাইয়ের সাথে একমত, কারণ টেস্টের কোনো অল্টারনেটিভ নাই। আপনি যদি টেস্ট না করেন তাহলে আপনি আইসোলেট করতে পারবেন না, আইসোলেট না করতে পারলে তাকে ট্রেসও করতে পারবেন, তো এর অল্টারনেটিভ নাই। আপনি এখানে দেখেন, আমেরিকাতে দেখেন, এখানে তারপরে ইউরোপে দেখেন, এটা কিন্তু টেস্ট বেশি করা হচ্ছে, যে জন্য এই আইসোলেট করা যাচ্ছে এবং এই ডিজিজটাকে কন্ট্রোল করা। বাংলাদেশে যেটা হয়েছে যে বাংলাদেশে
যে টেস্ট সিস্টেম, যেটা মানে যে প্ল্যাটফর্মটা ইউজ করে পিসিআর, এটা তো একটা হাই টেকনোলজি মানে প্ল্যাটফর্ম টেকনোলজি। তো রিসোর্স একটা ইস্যু আছে, কিটের একটা ইস্যু আছে, যে ম্যান পাওয়ার গুলো আছে তারাও ওইভাবে বলতেন না, কিন্তু ওভার টাইম কিছুটা ইমপ্রুভ হয়েছে অনেকটা। আর তারপর উনি যেটা বললেন যে স্বাস্থ্য খাতে যে দুর্নীতি, তো এটা তো একটা মেজর হার্ডেল হয়ে গিয়েছিল। তো হয়তো নতুন এই যে লিডার আসছেন উনি করতে পারবেন, কিন্তু উনি একার পক্ষে তো সম্ভব হবে না। উই নিড টু চেঞ্জ ফ্রম এভরি কর্নার, from hospital, from ministry, from everything. So hopefully, new leadership with a new, expectation, and also increase the test number for the contact. জি, ডাক্তার আবু সিদ্দিকী, আপনাকে ধন্যবাদ। আমি যুক্ত হব আবারও আপনার সাথে। আমি একটু আবারও ডাক্তার রকিবুল আনোয়ারের কাছে যেতে চাই। ডাক্তার রকিবুল আনোয়ার, যে বিষয়টা আপনার কাছে জানতে চাচ্ছি, আসলে বিশ্বব্যাপী অনেক গবেষণা চলছে এই করোনা প্রতিষেধক এবং ওষুধ নিয়ে। আমি সেই বিষয়ে একটু যেতে চাই। আসলে সর্বশেষ কি অগ্রগতি আপনারা দেখছেন এই ওষুধ এবং প্রতিষেধকের বিষয়ে? গত কয়েকদিনে করোনা পরিস্থিতি পর্যালোচনা করলে দেখা যাচ্ছে যে ভ্যাকসিন এবং করোনা চিকিৎসা ক্ষেত্রে বেশ কিছু অগ্রগতি পরিলক্ষিত হচ্ছে, আশাব্যঞ্জক। আমি এটুকুই বলতে পারি। প্রথমে বলতে পারি যে গত সপ্তাহে জুলাই মাসের 20 তারিখে যুক্তরাজ্যের সাইনার্জেন কোম্পানির প্রস্তুতকৃত ইন্টারফেরন বি যে ওষুধ মাল্টিপল স্ক্লেরোসিসে ব্যবহার করা হয়, সেই ওষুধ করোনা ভাইরাস চিকিৎসায় এবং মৃত্যু রোধে সফল হতে পারে সেটা প্রমাণিত হয়েছে। গবেষণাটা হয়েছে যুক্তরাজ্যের সাউথহ্যাম্পটন বিশ্ববিদ্যালয়ে, যদিও ফলাফল এখন পর্যন্ত কোনো বৈজ্ঞানিক জার্নালে প্রকাশিত হয়নি। তার কারণ নতুন কোনো গবেষণা প্রকাশনার পূর্বে প্রথমে নতুন ওষুধ তৈরি ক্ষেত্রে স্বীকৃত বিশেষজ্ঞদের দ্বারা পরিপূর্ণ পর্যালোচনা হতে হয়, যা পিয়ার রিভিউ পদ্ধতি হিসেবে পরিচিত। সুতরাং পিয়ার রিভিউ হওয়ার পূর্বে আনুষ্ঠানিকভাবে গবেষকরা তাদের ফলাফল কোথাও প্রকাশ করতে পারেন না। আর ওষুধ প্রস্তুতি এবং বাজারজাত করার পূর্বে রেগুলেটরি কর্তৃপক্ষের অনুমতির প্রয়োজন হবে। অনেকেই এটাকে বলছেন যে ইট ইজ এ গেম চেঞ্জার। 30শে মার্চ হতে 27শে মে পর্যন্ত ইংল্যান্ডের 9টি হাসপাতালে 101 জন ভলেন্টিয়ার রোগীর উপর গবেষণা করা হয়। গবেষণাটা ছিল প্রসপেক্টিভ র্যান্ডমাইজড ডাবল ব্লাইন্ডেড কন্ট্রোল স্টাডি, অর্থাৎ এটা ছিল মর্যাদা বিন্যাসের সর্বোচ্চ মর্যাদা সম্পন্ন একটি গবেষণা। প্রশ্ন হচ্ছে যে ইন্টারফেরন বি কিভাবে কাজ করে। ইন্টারফেরন আমাদের দেহে স্বাভাবিকভাবে প্রস্তুত প্রোটিন, যা যে কোনো ভাইরাস আক্রমণের বিরুদ্ধে দেহের প্রথম লাইন অফ ডিফেন্স হিসেবে কাজ করে। ভাইরাস দেহে প্রবেশ করার মাত্রই ইন্টারফেরন আমাদের ইমিউন সিস্টেমকে আসন্ন ভাইরাস আক্রমণের কথা জানিয়ে দেয় এবং আমাদের ইমিউন সিস্টেমকে প্রস্তুতি সূত্রপাত করে। ইটস এ ওয়েল ডিসিপ্লিন প্রসেস। সুশৃঙ্খলাময় যুগপৎ পদক্ষেপ সমূহ উন্মোচিত হয়। তখন আমাদের ইমিউন সিস্টেম সর্বশক্তি দিয়ে ভাইরাসটাকে আক্রমণ করে। কোভিড অন্যধারায় প্রথমে ইন্টারফেরন বি কে অকার্যকর করে দেয়। আমরা জানি যে ভাইরাসটি অত্যন্ত চতুর এবং সূক্ষ্ম বুদ্ধির অধিকারী, আর এই চতুরতার কারণে মানব দেহের ক্ষতি সাধনের অভিষ্ট লক্ষ্য সাধনে সফলতা অর্জন করে। প্রথম করোনা। ডাক্তার রকিবুল আনোয়ার, আমি একটু এখানে যুক্ত করতে চাই। আমরা জানি যে এর আগে যে কোভিড-19 চিকিৎসায় দুটি ওষুধ আমরা দেখেছি, রেমডেসিভির এবং আরেকটি ওষুধ ডেক্সামেথাসোন, সেগুলো কিন্তু ক্রিটিক্যাল পেশেন্টদের জন্য। এই যে ইন্টারফেরন বি যেটি আপনি বলছেন, সেটি আসলে কোন ধাপের রোগীর জন্য প্রযোজ্য হতে পারে? সেটা প্রথম থেকেই রোগীর জন্য প্রযোজ্য হবে এবং মানে একটু যদি এলাবোরেট করতে পারি, কারণ ইট ইজ এ ভেরি ইন্টারেস্টিং কনসেপ্ট, যেটা হচ্ছে যে ইন্টারফেরনকে নষ্ট করে দিচ্ছে করোনা ভাইরাস দেহে ঢোকার পরপরই। তাতে কি হচ্ছে যে করোনা ভাইরাস প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে দিয়েছে এবং তারা দেহে অবাধে অপ্রতিরোধ্যভাবে ফুসফুসে এবং দেহের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গে ছড়িয়ে যেতে পারে। শুধু তাই নয়, যেহেতু আমাদের প্রতিরোধ প্রক্রিয়া হচ্ছে না, রোগী কোনো উপসর্গ দেখায় না, কারণ
উপসর্গগুলো কোথা থেকে আসছে? দ্য কেমিক্যালস রিলিজড বাই দ্য রিয়াকশন অফ আওয়ার ইমিউন সিস্টেম, যার ফলে রোগী রোগ সংক্রমণ করে চলে যাচ্ছে, ছড়িয়ে দিচ্ছে সমাজের অত্যন্ত প্রত্যন্তর কর্নারে, কিন্তু কোনো কিছু ডেমনস্ট্রেট করছে না। তো এটা যদি অ্যারোসোল হিসাবে ইনহেলেশন বা নেবুলাইজারের মাধ্যমে আমাদের ফুসফুসে পৌঁছে দেওয়া যায়, তাহলে দেখা যাচ্ছে যে মারাত্মক কোভিড সংক্রমণ, যার পরিপ্রেক্ষিতে আর্টিফিশিয়াল ভেন্টিলেশন প্রয়োজন হয় অথবা রোগীর মৃত্যু হতে পারে, সেই সম্ভাবনাকে 79%, 79% কমিয়ে দিচ্ছে। তাছাড়াও ইন্টারফেরন প্রয়োগে কোভিড রোগী সম্পূর্ণ সুস্থ হওয়ার সম্ভাবনা দ্বিগুণ বৃদ্ধি পায়। এবং এটা প্রথম দিন থেকে যখনই বোঝা যায় কোভিড পজিটিভ হয় অথবা মানে উপসর্গ শুরু হয়, তখন থেকেই এই ওষুধটা দেয়া যেতে পারে। আর আমরা তো জানি যে ডেক্সামেথাসোন অলরেডি 1/3 অফ ডেথ ইন পেশেন্ট যাদের ভেন্টিলেশন দরকার হচ্ছে এবং অক্সিজেন দরকার হচ্ছে, তাদের ক্ষেত্রে সর্বোচ্চ 1/3 মৃত্যু কমিয়ে দিতে পারে। সো দুটো ওষুধ অলরেডি আছে, রেমডেসিভির চলছে, এখনো এটা ইমার্জেন্সি পারমিশনে চলছে, এখনো রেমডেসিভিরের পুরোপুরি গবেষণার মাধ্যমে ফলাফল আসেনি, কিন্তু অন্তত দুটো ওষুধ ফলাফলের মাধ্যমে চলে এসছে। আর তাছাড়াও ডক্টর সিদ্দিকীও আছেন, উনিও বলবেন যে ভ্যাকসিনের উপর অনেক কাজ হয়েছে, আশাব্যঞ্জক অনেক রেজাল্ট পাওয়া যাচ্ছে, যদিও সবকিছুই কোভিডের ক্ষেত্রে অনিশ্চিত। জি, ডাক্তার রাকিবুল আনোয়ার, এই বিষয়গুলো নিয়ে আপনার সাথে আবারও আসবো। আমি একটু যেতে চাই ডাক্তার আবু সিদ্দিকের কাছে। আপনি যে বিষয়গুলো বলছিলেন আসলে আশাবাদী হওয়ার মতোই বিষয়, এবং যেই গবেষণা আমরাও প্রত্যাশা করি এই ধরনের গবেষণার মাধ্যমে সামনের দিনে আরও ভালো ফলাফল আসবে। আমি একটু আবু সিদ্দিকের কাছে জানতে চাই, ভ্যাকসিন নিয়েও তো বিশ্বে অনেক গবেষণা হচ্ছে এবং অনেক গবেষণা এখন থার্ড ফেজে আছে। আমরা যেটি জেনেছি যে অক্সফোর্ডের যে ভ্যাকসিনটি আছে সেটির কার্যকারিতাও প্রমাণিত হয়েছে। তো আপনি একটু ভ্যাকসিন সম্পর্কে আমাদেরকে বলবেন যে আসলে কোন ভ্যাকসিনটি এখন পর্যন্ত গবেষণায় সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে? ইটস এ ভেরি গুড কোশ্চেন। আপনি জানেন যে প্রতিদিন ভ্যাকসিনের নিউজ আসছে। এই পর্যন্ত এখন পর্যন্ত 150 মতো ভ্যাকসিন বিভিন্ন স্টেজে ট্রায়াল হচ্ছে। এর মধ্যে 24 ভ্যাকসিন যেটা এখন ক্লিনিক্যাল স্টেজ আছে। এই 24 এর মধ্যে আবার 6টা ভ্যাকসিন এখন লেট স্টেজে, মানে ফেজ 3 চলে গেছে। And based on the phase 1 and phase 2 data, এই প্রত্যেকটা ভ্যাকসিন কিন্তু খুবই প্রমিজিং, ভালো। প্রত্যেকটা ভ্যাকসিন নিউক্লিয়াজিনেটিভলি তৈরি করেছে, ভেরি মাইনর সেফটি কনসার্ন। তারপর সবগুলো কিন্তু একটা বলে যেটাকে থার্ড স্টেজে ট্রায়ালে যাচ্ছে। এখন এই 6টা ভ্যাকসিনের মধ্যে চায়নার আছে 3টা, একটা আছে ইউকে থেকে অক্সফোর্ডের, একটা আছে ইউএসএ থেকে যেটা হচ্ছে মেডোনা, আর একটা হচ্ছে ইউএসএ এন্ড জার্মানি কোলাবোরেশন যেটা হচ্ছে ফাইজার এন্ড বায়োএনটেক। আর চায়না থেকে যে 3টা, এই 3টা হচ্ছে একটা সিনোভ্যাক যেটা বাংলাদেশে ট্রায়াল হওয়ার কথা ছিল, আর একটা হচ্ছে চাইনিজ গভর্নমেন্টের যেটা বলে সিনোভ্যাক, সিনো ক্যানসিনোবায়ো, এটা হচ্ছে চাইনিজ গভর্নমেন্টের, আর একটা হচ্ছে সিনোফার্মা সামথিং লাইক দ্যাট, টু সিনোফার্মা, রাইট। তো এই 3টা ভ্যাকসিন কিন্তু এখন ফেজ 3-তে, এবং প্রত্যেকটা অক্সফোর্ড কিন্তু চলে গেছে অলরেডি জুনে 3 ট্রায়ালে। আরো 2টা ট্রায়াল চলছে এখন, শুরু হবে, একটা হচ্ছে বেলজিয়াম আর একটা ইউএসএ তে, বেলজিয়াম, সাউথ আফ্রিকা, আর ইন্ডিয়া কিন্তু এক্সপ্রেস করছে তারাও এটা ট্রায়াল করবে। তো দিস ইজ ভেরি প্রমিজিং। তারপর হচ্ছে এই অল যে ভ্যাকসিন কথা বললাম, প্রত্যেকটা কিন্তু বেশ ভালো অ্যান্টিবডি তৈরি করেছে। তারপর বোথ humoral antibody and also the humoral response and cellular response. The question is যে এই ভ্যাকসিনগুলো যখন থার্ড ট্রায়ালে যাবে, আমরা কি মানে প্রোটেক্টিভ ইফেক্ট
পাবো কিনা। তাই এরা এই ভ্যাকসিনগুলো যে ইমিউনিটি ডেভেলপ করবে, এগুলো কি ন্যাচারাল ইনফেকশন প্রোটেক্ট করতে পারবে? আমরা কিন্তু এখনো পর্যন্ত এটা জানি না, কারণ ফেজ 1 এন্ড ফেজ 2 ট্রায়াল করা হয়েছে কিন্তু আপ টু 56 or 60 ডেজ মতো ডেটা আমাদের আছে। আর স্পেন এবং ইউএস এর প্রিলিমিনারি স্টাডিতে দেখা গেছে যে অ্যান্টিবডি রেসপন্স কিন্তু নট লঙ্গার দ্যান 3 months। এটা আস্তে আস্তে গ্রাজুয়ালি কমে যাচ্ছে। তাহলে না কোশ্চেন ইজ, তাহলে আমরা এই ভ্যাকসিনগুলোকে আমাদেরকে প্রোটেক্টিভ হিসেবে দেবে কিনা, এটা কিন্তু একটা কনসার্ন। দ্য হোপ ইজ যে যেহেতু বোথ সেলুলার এন্ড ইমিউন রেসপন্স হয়েছে, তো হয়তো যদি মানে এক্সপেক্টেড রেসপন্স আমরা পাই এবং এই থার্ড ট্রায়ালে যদি আমরা এই প্রোটেক্টিভ ইফেক্ট পাই, তাহলে আমরা হয়তো বাই দ্য এন্ড অফ দিস ইয়ার উই উইল হ্যাভ এ ভ্যাকসিন। জি, ডাক্তার আবু সিদ্দিক, আপনার কথার প্রসঙ্গ ধরে বলতে চাই, আপনি যে বিষয়গুলো বলছেন যে গবেষণায় 6টি ভ্যাকসিন এখন খুবই চূড়ান্ত পর্যায়ে চলে গেছে, সেই ভ্যাকসিনগুলোর মধ্যে আসলে আপনি কার্যকারিতা নিয়েও বিষয়গুলো বলেছেন। তা আসলে কার্যকারিতার দিক থেকে কোনটি বেশি আশাবাদী হওয়ার মতো, মানে কোন ভ্যাকসিনটি বেশি কার্যকর হবে বলে আপনারা মনে করছেন? আপনি একজন ভ্যাকসিন বিশেষজ্ঞ, আমরা জানি, যুক্তরাষ্ট্রে সেই ভ্যাকসিন নিয়ে কাজ করছেন। অক্সফোর্ড এবং ক্যানসিনো বায়ো যে ভ্যাকসিন, এটা হচ্ছে ভেক্টর ভাইরাল ভেক্টর ভ্যাকসিন। মডার্না এন্ড ফাইজার এটা হচ্ছে এমআরএনএ ভ্যাকসিন। আর সিনোফার্মা এন্ড সিনোভ্যাক এই দুটো হচ্ছে ইনঅ্যাক্টিভেটেড হোল ভাইরাল ভ্যাকসিন। তো বেসড অন দ্য প্রিলিমিনারি ডেটা, প্রত্যেকটা খুব ভালো ইমিউন রেসপন্স ডেভেলপ করেছে এবং নিউক্লিয়ারিং অ্যান্টিবডি তৈরি করেছে। এখন ইটস টু আর্লি টু সে হুইচ ওয়ান উইল বি দ্য বেস্ট, বাট মোস্ট লাইকলি অক্সফোর্ডের ভ্যাকসিনটা আগে চলে আসবে অক্টোবরের দিকে, বাকিগুলো নভেম্বর ডিসেম্বরের দিকে অথবা বিগিনিং অফ নেক্সট ইয়ার। এখন বলা যাবে না যে আসলে বলা। জি, ডাক্তার আবু সিদ্দিক, আমরা বুঝতে পেরেছি, আপনি আমাদের সাথে যুক্ত থাকুন। আমরা একটু যেতে চাই ডাক্তার রকিবুল আনোয়ারের কাছে। ডাক্তার রকিবুল আনোয়ার, আপনার কাছেও একই বিষয়ে জানতে চাই, যেহেতু অক্সফোর্ডের ভ্যাকসিনটি ডাক্তার আবু সিদ্দিকও বলেছেন এবং আমরা নিজেরাও দেখেছি যে সেটির কার্যকারিতার প্রমাণের খবর গণমাধ্যমে এসেছে। তো আপনার কাছে জানতে চাই, আপনি যেহেতু যুক্তরাজ্যে রয়েছেন, এই অক্সফোর্ডের ভ্যাকসিনের এখনকার অবস্থাটি কি এবং সেটি আসলেই কবে নাগাদ আসতে পারে? আমি এই প্রশ্নের উত্তর দেওয়ার পূর্বে আমাদের দর্শক শ্রোতারা আছে, তাদের মনে প্রশ্ন জাগবে, হ্যাঁ অনেক ধরনের ভ্যাকসিনই তো শুনছি, কিন্তু আমরা কবে পাবো, আমাদের কি অবস্থা, সেটা নিশ্চিত করার জন্য আমি বলতে চাই যে বাংলাদেশ ভ্যাকসিন পাওয়া কিছুটা নিশ্চিত, কারণ বাংলাদেশে গ্যাভি ভ্যাকসিন অ্যালায়েন্সের মধ্যে অন্তর্ভুক্ত একটি সদস্য দেশ। গ্যাভি ভ্যাকসিন অ্যালায়েন্স অন্তর্ভুক্ত আছে প্রায় 54টি দেশ, যে দেশের জনপ্রতি আয় 1580 অথবা তার চেয়ে কম ডলার। গ্যাভি বাংলাদেশে অলরেডি অর্থ সাহায্য দিচ্ছে স্বাস্থ্যকর্মীদের করোনা ভাইরাসের বিরুদ্ধে প্রতিরক্ষা সরঞ্জামাদি ক্রয় করার জন্য, প্রশিক্ষণের ব্যবস্থা করতে এবং ডায়াগনস্টিক টেস্ট কিট ক্রয়ের জন্য। এবং গ্যাভি বাংলাদেশের মতো দেশসমূহ যাতে করে সময় মতো এবং প্রয়োজনে বিনা পয়সায় করোনা ভ্যাকসিন পেতে পারে সেটা নিশ্চিত করার চেষ্টা করছে। আমরা জানি যে ইন্ডিয়ার সেরাম ইনস্টিটিউট অ্যাস্ট্রাজেনেকার সাথে অলরেডি 100 কোটি ভ্যাকসিন তৈরির চুক্তি করেছে, যে ভ্যাকসিনগুলো গ্যাভি ভ্যাকসিন অ্যালায়েন্সের দেশগুলোর সরবরাহের উদ্দেশ্যে প্রস্তুত হচ্ছে। কিন্তু মনে রাখতে হবে যে করোনা সংক্রমণের ক্ষেত্রে সবকিছুই অনিশ্চিত। ওকে, কারণ দেখা যাচ্ছে যে যুক্তরাজ্য সরকার, এখানে আমরা অক্সফোর্ড ভ্যাকসিন খুব নাম করেছে, পোল পজিশনে আছে এবং 10 কোটি অলরেডি সাপ্লাই তারা পাবে। কিন্তু তবুও তারা কেন তাহলে প্রতিশ্রুতিশীল করোনা ভাইরাস ভ্যাকসিনগুলোর মধ্যে হতে আরো 90 মিলিয়ন অর্থাৎ 9 কোটি ডোজ ক্রয়ের জন্য চুক্তি করছে? এই ভ্যাকসিনগুলো তৈরি হচ্ছে, ডক্টর সিদ্দিকী বলল যে জার্মান কোম্পানি বায়োএনটেক এবং যুক্তরাষ্ট্রের ফাইজার এবং ফ্রেঞ্চ কোম্পানি ভালনেভারের গবেষণার মাধ্যমে।
নতুন ক্রয় চুক্তিটি যুক্তরাজ্য সরকার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণালব্ধ এবং অ্যাস্ট্রাজেনেসিস দ্বারা প্রস্তুত 10 কোটি ভ্যাকসিনেরও অতিরিক্ত। আমরা জানি যে বিশ্বব্যাপী কমপক্ষে 190টি ভ্যাকসিন এবং 263টি চিকিৎসা পদ্ধতি আবিষ্কারের কাজ চলছে এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং ব্রিটিশ সুইডিশ ফার্মাসিউটিক্যাল সংস্থা অ্যাস্ট্রাজেনেসার ভ্যাকসিন আবিষ্কার সবচেয়ে এগিয়ে আছে। তারা বলছে যে তারা আশা করে যে অক্সফোর্ড ভ্যাকসিন গবেষণা সেপ্টেম্বর-অক্টোবর মাসে শেষ হবে এবং এবছরের শেষ ভাগে তারা তৈরি ভ্যাকসিন বাজারজাত করতে পারবে এবং ভ্যাকসিনের ব্যাপারে অলরেডি লান্সেট জার্নালে গত 20 তারিখে খবর বেরিয়েছে যে কিভাবে কাজ করতে পারবে। একটা কথা অনস্বীকার্য, যেটা বারে বারে বলছি, যে ডক্টর সিদ্দিকীর অনেকগুলো ব্যাপার কিন্তু খেয়াল রাখার মতো কথা বলছেন উনি, যে ভ্যাকসিন কাজ করবে কিনা সেটা কিন্তু এখনো জানা যায়নি। ন্যাচারাল ইনফেকশনে ভ্যাকসিন এই 3rd ফেজ যেটা চলছে এটা আমাদেরকে বলবে যে কাজ করবে কিনা। তবে আশা করা যাচ্ছে যে বছরের শেষে অথবা আগামী বছরের প্রথম ভাগেই বাজারজাত করা হবে এবং ভ্যাকসিনেশন শুরু হয়ে যাবে এবং অনেকেরই প্রতিষেধক নিতে সক্ষম হবে। জি হ্যাঁ বল। জি আপনি যেটি বলতে চাচ্ছিলেন বলেন। না, আমি বলছি যে একটা জিনিস আরো খেয়াল করার মতো, অক্সফোর্ড কিন্তু তারা যুক্তরাষ্ট্রে তাদের ভ্যাকসিনটা তৈরি করছে না, কারণ তারা ভয় পাচ্ছে যে রেমডেসিভিরের মতো যুক্তরাষ্ট্রের কাছে মালিকানা সত্ত্বের অধিকার হারানোর সম্ভাবনা তারা এড়িয়ে চলতে চায়। আর আমি এখনই বলবো কিনা জানি না, কিন্তু কিভাবে কাজ করছে, লান্সেটে কি প্রকাশিত হয়েছে সেগুলাও মানুষের জানার প্রয়োজন আছে, কারণ যতই অনিশ্চিত হোক অনেক কিছুই আশাব্যঞ্জক। যে এই বিষয়গুলো নিয়ে আমি আপনার কাছে আবারও যুক্ত হব। আমি একটু যেতে চাই ডাক্তার আবু সিদ্দিকের কাছে। ডাক্তার আবু সিদ্দিক, আপনি একটা বিষয়, যে এই ভ্যাকসিনের ক্ষেত্রে হার্ড ইমিউনিটির বিষয়টিও কিন্তু চলে আসে এবং আমরা জানি যে অন্যান্য ভ্যাকসিন আগে যেগুলো ছিল, মিসেল কিংবা গুটি বসন্ত এবং ইনফ্লুয়েঞ্জার অনেক ভ্যাকসিন দেওয়া হয়েছে, সেই ক্ষেত্রে যে হার্ড ইমিউনিটির পার্সেন্টেজ ছিল, এই কোভিড-19 ক্ষেত্রে আসলে এই হার্ড ইমিউনিটি কত হওয়া উচিত, কিংবা এই বিষয়ে আসলে কি গবেষণা আছে? মাকসুদ, আমি আপনার এই পয়েন্টে যাওয়ার আগে আমি আনোয়ার এই পয়েন্টে আসতে কয়েকটা কমেন্ট করতে চাই। ভ্যাকসিন, এই করোনা ভাইরাস, আমার মনে হয় দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন দ্য ওয়ার্ল্ড হিস্ট্রি যে ভ্যাকসিন নিয়ে পলিটিক্স হচ্ছে। এখন সায়েন্সের থেকে কিন্তু আপনি দেখবেন পলিটিক্স মুভ, পুরো ওয়ার্ল্ড কিন্তু 3টা ভাগে ভাগ হয়ে গেছে। একটা উনি যেটা বললেন যে গ্যাভি, সেপি এন্ড WHO এরা লঞ্চ করেছে কোভ্যাক্স নামে একটা ইনিশিয়েটিভ, যার মধ্যে 75 কান্ট্রি অলরেডি ইন্টারেস্ট শো করেছে যে দে ওয়ান্ট টু পার্টিসিপেট, দে ওয়ান্ট টু গেট দ্য ভ্যাকসিন। USA হ্যাভ দ্যার ওন ইনিশিয়েটিভ, যেটাকে বলে অপারেশন র্যাট স্পিড। এটা করা হয়েছে যে খুব কুইক যাতে ভ্যাকসিনটা তৈরি হয় এবং সমস্ত লজিস্টিক সাপোর্ট, এবং whoever make the first vaccine will get it. এই জন্য করছে কি যে প্রেসিডেন্ট ট্রাম্প ইনিশিয়েটিভ, যে সমস্ত ভ্যাকসিন কোম্পানি কিন্তু এগিয়ে আছে সবার কাছে কিন্তু ওই আপনার বুক করে ফেলছে যে আমার আই নিড 1 মিলিয়ন ডোজেস, 6 মিলিয়ন ডোজেস। আরেকটা গ্রুপ যেটা চাইনিজ গ্রুপ, তারা কিন্তু দে আর ওয়ার্কিং স্লো, নট স্লো অ্যালোন। এদের সাথে কিছু যেমন ল্যাটিন আমেরিকা এবং সাউথ ইস্ট এশিয়ার কিছু কান্ট্রি কিন্তু এদের সাথে। এখন পুরা গ্লোব কিন্তু 3টা ভাগে ভাগ হয়ে গেছে, যেহেতু চাইনিজদের 3টা ভ্যাকসিন অলরেডি ইন দ্য লেটেস্ট স্টেজ, এবং এর মধ্যে 3টার মধ্যে 2টা হচ্ছে ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন, যেটা মানে আপনি যদি পুরোনো ভ্যাকসিনগুলো দেখেন, মোস্টলি ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিনগুলোতে কিন্তু ভালো ইমিউনিটি দেয়। এখন নাও গেটস ব্যাক টু দ্য ইওর হার্ড ইমিউনিটি কোশ্চেন। এই যে চীনের যে ভ্যাকসিন সিনোভ্যাক্স, সেটি কিন্তু বাংলাদেশে ICDDRBর ট্রায়াল দেওয়ার কথা ছিল, ক্লিনিক্যাল ট্রায়াল, সেটি BMRCর অনুমতিও দেওয়া হয়েছিল, কিন্তু আমরা যতদূর জেনেছি এবং এটি নিয়ে সমালোচনা হচ্ছে যে সেটি একটু থমকে আছে। তো এটিকে আপনি কিভাবে দেখছেন, এই গবেষণাটি এই পর্যায়ে এসে এই ট্রায়ালের ক্ষেত্রে থমকে যাওয়ার কারণটি কি? এখানেও কি আসলে ভ্যাকসিন পলিটিক্স রয়েছে কিনা?
আমারও সেম কিউরিয়াসিটি, আই উড লাইক টু নো যে কেন এটা হলো না। কারণ বিএমআরসি এটা অ্যাপ্রুভ করলো, হঠাৎ করে গভর্নমেন্ট কেন পিছিয়ে গেল? আমার মনে হয়, দিস আই এম নট শিওর, বাট আমার মনে হয় এর মধ্যে দুইটা জিনিস ইনভলভ। একটা হচ্ছে সেফটি ইস্যু, আর একটা হচ্ছে রেগুলেশন, মানে রেগুলেটরি এজেন্সি ইস্যু। তো যেহেতু সিনোভ্যাকের ভ্যাকসিনটা হচ্ছে ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন, তো এই ভ্যাকসিনে রিইনফেকশন হওয়ার সম্ভাবনা ইজ ভেরি হাই। আর বাংলাদেশে যে ভলেন্টিয়ার গুলো ওরা সিলেক্ট করা হয়েছিল সেটা হচ্ছে হেলথ কেয়ার ইন্ডিভিজুয়াল, যারা না মেনলি হেলথ কেয়ার 4টা হসপিটালে। এখন আমার কথা হচ্ছে যে বাংলাদেশে এমনি আমাদের সাফার করছি ডাক্তার কম শর্টেজ। এখন যদি এই ডাক্তারগুলোরে আবার রিইনফেক্ট করি এবং এরা যদি রিইনফেক্টেড হয়ে যায়, দেন ইটস গোনা বি এ ক্যাটাস্ট্রফি। আচ্ছা, তারপর হচ্ছে একটা গ্লোবাল পলিটিক্স আমার যেটা মনে হয় যে, না আগে বলি যে রেগুলেশনটা হচ্ছে বাংলাদেশ কিন্তু এফডিএ অথবা ইউরোপিয়ান ডাব্লিউএইচওর গাইডেন্স ফলো করে। তো যেহেতু চায়নার সাথে এখন ইন্টারন্যাশনাল এজেন্সি বা ইন্টারন্যাশনাল আদার কান্ট্রির একটা কোল্ড ওয়ার চলছে, তো এখন যদি বাংলাদেশ ওখানে যায়, তো বাংলাদেশের কোন দিকে যাবে, পাবে কি পাবে না, একটা একটা আর হচ্ছে যে ওটাতে প্রবলেম আছে। তারপর হচ্ছে এইগুলো কি ফ্রি পাবে কিনা, কারণ আনোয়ার ভাই যেটা বললেন যে বাংলাদেশ ফ্রি পাবে, তো এবং অনেকগুলো পলিটিক্স। তারপর শেষে হচ্ছে যে ইন্ডিয়া হঠাৎ করে কিন্তু তার মনে হয় এর মধ্যে ইনভলভ হয়েছে, কারণ সিরাম ইনস্টিটিউট কিন্তু ক্যাপাবল টু ডেলিভার ভ্যাকসিন ফর দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। আমার মনে হয় ইন্ডিয়া এই বিগ মার্কেটটা ছাড়তে চাচ্ছে না। তো বাংলাদেশ মনে হয় একটা গ্লোবাল প্রেশারের মধ্যে পড়েছে, আর এট দ্য সেম টাইম বাংলাদেশের ডাক্তারগুলোকে রিস্কে ফেলতে চাচ্ছে না। আর একটা হচ্ছে যে রেগুলেটরি এজেন্সি, আমাদের দেশের রেগুলেটরি এজেন্সির ওই যে এটাও হয়তো স্ট্রিক্টলি ফুলফিল করতে পারবে। তো অনেকগুলো ফ্যাক্টর আমার মনে হয় এখানে কাজ করছে। দিস ইজ আই এম নট শিওর, বাট দিস ইজ মাই অ্যাজাম্পশন। জি, ডাক্তার আবু সিদ্দিক, এখন আমি একটু হার্ড ইমিউনিটির প্রশ্নে আসতে চাচ্ছি। আবু সিদ্দিক, আপনি কি শুনতে পাচ্ছেন? জি জি, যে আমি যে প্রশ্নটি করেছিলাম, আসলে কোভিড-19 ক্ষেত্রে এই ভ্যাকসিনের প্রয়োগের ক্ষেত্রে হার্ড ইমিউনিটি কত হওয়া প্রয়োজন, কিংবা এই বিষয়ে আসলে গবেষণা কোন পর্যায়ে আছে, আপনাদের কাছে কি তথ্য আছে? এখন আমাদের প্রথম ক্লিয়ার হতে হবে যে হোয়াট ইজ হার্ড ইমিউনিটি, কারণ দর্শকদের ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য যে হার্ড ইমিউনিটি হচ্ছে যে একটা পপুলেশনের মধ্যে কতগুলো নাম্বার পপুলেশন বা জনগণ প্রোটেক্টেড হলে আমরা ডিজিজটা স্প্রেডটা কন্ট্রোল করতে পারি। তো এটা কিন্তু বিভিন্ন ডিজিজের জন্য বিভিন্ন রকম, যেমন মিজেলস, পক্স, তারপর হচ্ছে পোলিও, এর কিন্তু হার্ড ইমিউনিটির পার্সেন্টেজ হচ্ছে প্রায় 92%। তার মানে হচ্ছে 100 জনের মধ্যে যদি আপনি 92% পিপলকে প্রোটেক্ট করতে পারেন, বা ওরা যদি ইমিউনিটি ডেভেলপ করে, তাহলে আপনি ডিজিজটা কন্ট্রোল করতে পারবেন। এখন আবার কিন্তু উল্টা হচ্ছে যে ফ্লুর সময় কিন্তু এর হার্ড ইমিউনিটি মানে পার্সেন্টেজ অফ ইনফেক্টেড পিপল অ্যারাউন্ড কত 44%, অনেক কম। এখন তাহলে কোভিডের জন্য কথা হবে, কারণ কোভিড খুব আর্লি, উই হ্যাভ ভেরি লিমিটেড ডেটা। তো ইনিশিয়ালি এক্সপেক্ট করা হয়েছিল 70%, কিন্তু এখন ওটা এফডিএ কমিয়ে 50% নিয়ে আসছে। 50% যদি আমাদের থ্রেশহোল্ড হয়, কাট অফটা হয়, তাহলে আমরা এটাকে কনসিডার করবো একটা গুড ভ্যাকসিন। কারণ আপনি দেখবেন যে এই কোভিড কিন্তু একজন পিপল ইনফেক্টেড হলে 2.5 জন 2.5 কিন্তু ইনফেক্ট করতে পারে। মিজেলস কিন্তু আবার উল্টা, মিজেলস কিন্তু অনেক বেশি, একটা মাঝে ইনফেক্ট হলে প্রায় 20 না 30 পিপল ইনফেক্ট করতে পারে। এই জন্য তার থ্রেশহোল্ড অনেক হাই। তো ইটস টু আর্লি। আমার এই ফেজ 3 স্টাডি থেকে আমরা মনে হয় উই উইল গেট এ ক্লিয়ার। তো জাস্ট ক্রস আউট। জি, ডাক্তার আবু সিদ্দিক যুক্ত থাকুন আপনি। আমি এখন যেতে চাই ডাক্তার রকিবুল আনোয়ারের কাছে। ডক্টর
ডাক্তার রকিবুল আনোয়ার, যে বিষয়টি এই ভ্যাকসিন নিয়ে বলতে চাই, আজকে গণমাধ্যমে একটি খবর এসেছে যে বিল গেটস তিনি বলেছেন যে দক্ষিণ কোরিয়ার টিকা সেটির ব্যাপারে তিনি আশাবাদ প্রকাশ করেছেন। এসকে বায়োসায়েন্স সেটি উৎপাদন করছে এবং জুন মাস নাগাদ 20 কোটি ডোজ আসতে পারে, সেই কথাও তিনি বলেছেন, সেই সম্ভাবনার কথাও বলেছেন। আসলে এই যে অনেকগুলো গবেষণা হচ্ছে, এই দক্ষিণ কোরিয়ার যে টিকার কথা বলছেন বিল গেটস, আপনাদের কাছে কি মনে হয় সেটি আসলে কতটুকু কার্যকর হবে? আমার কথা হচ্ছে যে আমি কোনো স্পেসিফিক ইয়ের ব্যাপারে, ভ্যাকসিনের ব্যাপারে যেতে চাচ্ছি না, বিশেষ করে যেগুলা এখনো পিয়ার রিভিউড জার্নালে প্রকাশিত হয়নি। অনেকেই অনেক কিছু বলছেন, এটা যেটা ডক্টর সিদ্দিকী বললেন, অনেক পলিটিক্স আছে, অনেক শেয়ার মার্কেটের ব্যাপার স্যাপার আছে, অনেক কিছু আছে। তবে বাংলাদেশে যে আমাদের ফেজ 3 চাইনিজ যেটা হচ্ছে না, সেটার মেইন কারণ আমি মনে করি যে সেফটি অ্যান্ড ল্যাক অফ ইনফ্রাস্ট্রাকচার কজিং মানে মোর ডেঞ্জার টু আওয়ার কমিউনিটি। সেই জন্যেই এটা করা ঠিক হবে না বা হচ্ছে না, সেটাই বলতে পারি। কারণ ফেজ 3 হচ্ছে হাজার হাজার লোককে দিতে হবে, তা হাজার হাজার লোককে দেয়ার ইনফ্রাস্ট্রাকচার ক্যাপাসিটি আমাদের নাই, রিসোর্স আমাদের নাই। আর তাছাড়াও এটা যদি আসলেই খারাপ এফেক্ট করে, তাহলে আমাদের দেশে হাজার হাজার মানুষ যদি ইনফেক্টেড হয়ে যায়, তাদের চিকিৎসার কি ব্যবস্থা হবে? সুতরাং আমার মনে হয় যে এটা একটা খারাপ হয়নি, যদিও অন মানে লিমিটেড বেসিস সেটা করতে পারে। আর তাছাড়া রিজিয়নাল আর ইন্টারন্যাশনাল পলিটিক্স তো আছেই। ওকে, জি, হার্ড ইমিউনিটির কথা হচ্ছে যে হার্ড ইমিউনিটি সবাই অলরেডি বুঝতে পেরেছে যে হার্ড ইমিউনিটি ইজ নট পসিবল। কারণ হচ্ছে যে হিউম্যান যে মিজারি হবে, হিউম্যান ডেথ রেট ইজ আনএক্সেপ্টেবল ফর গেটিং হার্ড ইমিউনিটি বাই ন্যাচারাল প্রসেস। তো সেই জন্য হার্ড ইমিউনিটির পক্ষে যাওয়াটা কারোর পক্ষেই সম্ভব হয়নি এবং হবে না। প্রথমে যারা এটা চিন্তা করেছিল, তারা পরে বুঝতে পেরেছে যে এটা একটা ভ্রান্ত পলিসি, নীতি। তো এখন আমি যাব যে অক্সফোর্ড ভ্যাকসিন সেটা কিভাবে কি করছে। আমরা জানি যে রিসেন্টলি কিংস কলেজের ইমিউনোলজি অ্যান্ড মাইক্রোবায়াল সায়েন্সেস ডিপার্টমেন্ট গবেষণায় দেখেছে যে সংক্রমণের উপসর্গ শুরুর 3 সপ্তাহের ভিতর অ্যান্টিবডি রেসপন্সটা ম্যাক্সিমাম হয়, সর্বোচ্চ রেসপন্স হয়। কিন্তু ইনফেকশনের দ্বারা অর্জিত যে অ্যান্টিবডি, সেটা তৈরির 3 মাসের ভিতরেই এটা তার প্রতিরোধক ক্ষমতা হারানো শুরু করে। সো তাহলে বোঝা যাচ্ছে যে অ্যান্টিবডি তৈরি হচ্ছে, কিন্তু সেটা বেশি দিন কাজ করতে পারছে না। তাহলে অক্সফোর্ড ভ্যাকসিন যদি কাজ করে, তাহলে সেটা কিভাবে নিষ্ক্রিয়তা ঠেকাতে পারবে? অক্সফোর্ড ভ্যাকসিন যেটা দেখিয়েছে অলরেডি ফেজ 1 ট্রায়ালের পরিপ্রেক্ষিতে, যে এরা 2 পদ্ধতিতে, বডির 2 ইমিউন সিস্টেম পদ্ধতিতে এরা কাজ করে। একটা হচ্ছে যে অ্যান্টিবডি তৈরি করে, কিন্তু আর একটা মোর ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে টি সেল স্টিমুলেশনের মাধ্যমে কাজ করে। টি সেল একটা সিস্টেম, যেই সেলগুলা টি সেলকে বি সেল তৈরি করে, অ্যান্ড বি সেল প্লাজমা সেল হয়ে অ্যান্টিবডি তৈরি করে। সুতরাং টি সেল যদি থাকে, যেটা প্রলংড হয়, তাহলে অ্যান্টিবডি তৈরি কোনো অসুবিধা হবে না। দ্বিতীয় কথা হচ্ছে যে টি সেল নিজেকে আবার কিলার সেল এবং হেল্পার সেল ইত্যাদি টি সেল তৈরি করে, যারা সংক্রমিত সেলগুলাকে ধ্বংস করে দেয়। সুতরাং এই দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট বেরিয়েছে, ফলাফল বেরিয়েছে, যার ফলে দেখা যাচ্ছে যে যদি কাজ করে, ফেজ 3-তে যদি বোঝা যায় যে এটা ইনফেকশন প্রিভেন্ট করবে, তাহলে পরে অক্সফোর্ড ভ্যাকসিন দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা খুব বেশি। আরেকটা জিনিস যেটা হয়েছে, বিল গেটসের আরেকটা কথা বলবো, উনি রিসেন্টলি একটা জিনিস বলেছেন যে একটা নয়, হয়তো 2 ডোজ বা 3 ডোজ ভ্যাকসিন দিতে হতে পারে। এবং অক্সফোর্ড ভ্যাকসিন প্রমাণ করেছে যে 1 ডোজের বদলে যদি 28 দিন পরে দ্বিতীয় ডোজ দেওয়া যায়, তাহলে রেসপন্সটা অনেক বেশি হবে। সো সব কিছুর দিক থেকেই
দেখা যাচ্ছে। আর যেহেতু প্রিপারেশন অলরেডি হয়ে গেছে এবং অ্যাস্ট্রাজেনেকা অলরেডি প্রোডাকশন অ্যাট রিস্ক করেছে, সুতরাং অনেক কিছুই ভালোর দিকে যাচ্ছে। ইন্টারন্যাশনাল পলিটিক্স যাই থাকুক না কেন, আমাদের গরিব দেশ বা উন্নয়নশীল দেশ, লোয়ার মিডল ইকোনমিস, আমরা কিভাবে এই সমস্ত ইসের ফলাফলগুলো আমাদের উপর পেতে পারি, ভালো জিনিসগুলা, সেটা করার প্রয়োজন আছে এবং সেদিকেই আমাদের এগিয়ে যেতে হবে। জি, ধন্যবাদ ডাক্তার রকিবুল আনোয়ার। আমি একটু ডাক্তার আবু সিদ্দিকের কাছে যেতে চাই। ডাক্তার আবু সিদ্দিক, আসলে এই করোনা নতুন ভাইরাস এবং এই ভাইরাসের উপরে বিশ্বব্যাপী একযোগে বিজ্ঞানীরা গবেষণা করছেন এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু নতুন নতুন তথ্য আমরা পাচ্ছি বিভিন্ন সময়ে। আজকে যে গবেষণা, কালকে হয়তো আরও নতুন তথ্য আসে এবং বাংলাদেশেও অনেক গবেষণার সাথে যুক্ত রয়েছে এবং আপনিও জানেন যে বাংলাদেশ জেনোম সিকোয়েন্সিং করেছে এখন পর্যন্ত অনেকগুলো ভাইরাসের নমুনার, এবং সর্বশেষ আমাদের যে সায়েন্স ল্যাব রয়েছে বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ, তারাও 200টি নমুনার জেনোম সিকোয়েন্সিং করেছে এবং সেখানে তারা 8টি নতুন স্ট্রেন পেয়েছে এবং তাদের যে একটি বক্তব্য, তারা বলছেন যে এই ভাইরাসটি আসলে দুর্বল হচ্ছে। এটিকে আপনি আসলে এই তাদের যে গবেষণা এবং তথ্যগুলো, এটিকে আপনি কিভাবে বিশ্লেষণ করেন, কিভাবে দেখেন? দ্যাট ইজ ট্রু। ভাইরাস আপনি মিউটেশন হচ্ছে, দ্যাট ইজ ট্রু, কিন্তু এই মিউটেশনটা কোথায় হচ্ছে এবং এর ইম্প্যাক্টটা কি? উহানে যে ভাইরাসটা প্রথম আইডেন্টিফাই করা হয়েছিল, এই ভাইরাসটা 614 লোকেশনে ছিল অ্যাসপারটিক অ্যাসিড ডি। আর যে ভাইরাসগুলো ইউরোপ বা ইটালি, ইউএসএ বা এখন যেটা হচ্ছে, মার্চ থেকে দেখা গেছে ওই লোকেশনের ওই ডি, যেটা অ্যাসপারটিক অ্যাসিড, এটা চেঞ্জ হয়ে গ্লাইসিন হয়ে গেছে, জি হয়ে গেছে। তো এখন এই যে মিউটেশন হয়ে এবং প্রবলেম হচ্ছে যে এটা এমআরএ ভাইরাস, এর মিউটেশন অনেক হয়, প্রতিবার যখন এর চেঞ্জ হয় প্রতিবারই চেঞ্জ হতে থাকে। এখন যে মিউটেশন হয়েছে, তাহলে এটা কি ভালোর দিকে যাবে নাকি খারাপের দিকে যাবে? তো দেখা গেছে যে এর হয়তো ভিরুলেন্স কমে গেছে, কিন্তু ইনফেক্টিভিটি বেড়ে গেছে অনেক বেশি, অনেক। তো হয়তো মানুষ কম মরছে, কিন্তু ইনফেকশন রেট অনেক বেড়ে গেছে। ইটস টু আর্লি টু সে, কারণ বাংলাদেশে হয়েছে কি অনলি 200 সিকোয়েন্স করা হয়েছে, এটা আরো বেশি করতে হবে, তাহলে বোঝা যাবে। আরেকটা হচ্ছে, আপনি যদি দেখেন যে ক্যালিফোর্নিয়াতে কিন্তু প্রথম ভিরুলেন্স কম ছিল, ফ্লোরিডাতে, তারপর টেক্সাসে। তো এই সমস্ত ভাইরাসগুলো তো ওখানেও তো মিউটেশন হয়েছে, এই ভাইরাসগুলো হঠাৎ করে কেন ওরা ভিরুলেন্ট হয়ে গেল? এই জন্য বলছি এটা টু আর্লি টু সে। ইট ইজ গুড যে বাংলাদেশে এখন সিকোয়েন্সিং করা হচ্ছে, এখন প্রত্যেকটা ভাইরাসের যে চেঞ্জটা ফলো করা হচ্ছে এবং বেসড অন দ্য গ্লোবাল ডেটা এটা কম্পেয়ার করা যাচ্ছে। তো দিস ইজ ভেরি গুড সাইন। কিন্তু এই ভাইরাসটা আসলে কি উইক হয়ে যাচ্ছে নাকি আরো স্ট্রং হয়ে যাচ্ছে, এটা আসলে বোধহয় বলা কঠিন, কারণ আরো আমাদের দরকার। জি, আবু সিদ্দিক, এখানে একটি বিষয়, যারা এই জিন নিয়ে গবেষণা করছেন, জেনোম সিকোয়েন্সিং করছেন, তাদের অনেকে বলছেন যে এই ভাইরাসটি যে মানুষকে সংক্রমণ করছে, সেখানে মানুষের যে জিনগত বৈশিষ্ট্য আছে, সেই জিনগত বৈশিষ্ট্যে পরিবর্তন এনে সে সংক্রমণটি অনেক ক্ষেত্রে অ্যাকিউট হচ্ছে, অনেক ক্ষেত্রে মাইল্ড হচ্ছে। তো এই বিষয়টিকে আপনি আসলে কিভাবে দেখেন? আপনার ব্যাখ্যাটা একটু জানতে চাই। আসলে আমি মলিকুলার বায়োলজিস্ট না, তো আমি এটা বেশি কমেন্ট করতে চাই না, কারণ দিস ইজ নট মাই এক্সপার্টিজ। তো আমি বেসড অন দ্য লিটারেচার, বেসড অন দ্য ইনফরমেশন উই হ্যাভ, আমি বলবো যে ইয়েস, ethnicity could be a big factor, environment could be a big factor, তারপর হচ্ছে ইমিউন সিস্টেম could be a big factor। আর কারণ এই ভাইরাসটা কিন্তু খুব কুইক চেঞ্জ হচ্ছে, ইটস ভেরি ডিফিকাল্ট টু ফলো।
আমি আসলে এটা মলিকুলার জি বায়োলজিস্ট। ডাক্তার আবু সিদ্দিক যুক্ত থাকুন, আমি আরও প্রশ্ন নিয়ে আপনার কাছে আসবো। আমি একটু যেতে চাই ডাক্তার রকিবুল আনোয়ারের কাছে। রকিবুল আনোয়ার, আমরা একটু আসলে বাংলাদেশের প্রসঙ্গে কথা বলতে চাই। বাংলাদেশে আপনি জানেন যে আর কদিন পরেই পবিত্র ঈদ উল আজহা উদযাপিত হবে, এবং এই ঈদ উল আজহাকে কেন্দ্র করে কিন্তু একটি বড় ধরনের আশঙ্কা রয়েছে যে এখান থেকে আবার নতুন করে ব্যাপক হারে সংক্রমণ ছড়াতে পারে, এবং সে কারণে কিন্তু যে কোরবানির পশুর হাটগুলো করা হচ্ছে অনেক ক্ষেত্রেই সেখানে সীমিত করা হচ্ছে, খোলা জায়গায় করার চেষ্টা করা হচ্ছে, এবং ডিজিটাল হাটকে উৎসাহিত করা হচ্ছে। আপনারা কি আশঙ্কা করছেন? আমরা তো জানি যে বাংলাদেশের স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে কিন্তু অনেক ধরনের বিপর্যয় অতীতে ঘটেছে, এবং সামনের ঈদে সেটি ঘটার আশঙ্কা আছে। অবশ্যই অত্যন্ত সাবধান হতে হবে। তার আগে কয়েকটা আলোচনায় যে প্রশ্নগুলো এসছে সেটা একটু আলাপ করে নিই। প্রথম কথা হচ্ছে যে এথেনিসিটি আমরা জানি যে এফেক্ট আছে, অনেক কিছু জেনেটিক্স ব্যাপার স্যাপার আছে যেগুলা এই আলোচনার ওঠা খুব বেশি একটা লাভজনক হবে না। সেটা আমাদের আলোচনা করা উচিত নয়, কারণ সাধারণ মানুষ খুব কনফিউজড হয়ে যাবে। ইটস সামথিং যেটা এখনো সায়েন্টিস্টরাই ভালো করে বুঝতে পারে না। সুতরাং আমাদের আলোচনা করে কতটুকু আমরা এগোতে পারবো সে বিষয়ে আমার ডাউট আছে। দ্বিতীয় কথাটা হচ্ছে যে আমরা জানি যে এটা মিউটেট করে, এবং আমাদের জন্য সৌভাগ্য যে মিউটেশনটা হচ্ছে এই ইনফেক্টিভিটি বা ট্রান্সমিবিলিটির উপর, মানে ছড়িয়ে যাওয়ার উপর। ওরা দুষ্টু এবং চালাক, কিন্তু সিভিয়ারিটিকে এখনো ইমপ্রুভ করতে পারেনি, কিন্তু যেটা ইমপ্রুভ করেছে সেটা হচ্ছে ছড়িয়ে যাওয়া। এবং ওই এর মেইন অস্ত্র হচ্ছে স্পাইক গ্লাইকোপ্রোটিন, ওই যেটা একটা মুগুরের মতো, যেটা এর সেল ওয়ালে থাকে, সেটা পরিবর্তন হচ্ছে। কিন্তু এই যে ওই সিভিয়ারিটিও পরিবর্তন করতে পারবে না তার কোনো নিশ্চয়তা নেই। যে জন্যে ভ্যাকসিন যারাই তৈরি করছে তারাই সবসময় একটা জিনিস সবাইকে সাবধান করার চেষ্টা করছে যে আশাব্যঞ্জক, আশা করা উচিত, কিন্তু নিরাশা হলেও কোনো কিছু করার নাই। বাংলাদেশের ব্যাপারে আমি সবসময় একটা কথা বলছি, বারে বারেই বলছি এবং বারে বারেই বলতে থাকবো, সেটা হচ্ছে যে ভ্যাকসিন অথবা কোনো ভ্যাকসিন না, ওষুধ অথবা কোনো ওষুধ না, আমাদের ইনফ্রাস্ট্রাকচার এমনই যে আমরা ওই জিনিসগুলোর উপর ততটা এমফেসিস দেয়া আমাদের প্রচণ্ড ভুল হবে। আমাদের যেটা এমফেসিস দিতে হবে সেটা হচ্ছে জনস্বাস্থ্য, যেই সমস্ত সামাজিক দূরত্ব, বারবার সাবান দিয়ে হাত ধোয়া এবং অন্যান্য কোভিড সম্প্রসারণের প্রতিরোধক জনস্বাস্থ্য ব্যবস্থা মেনে না চললে, এবং আমরা যদি টেস্ট, ট্রেস অ্যান্ড আইসোলেট নিশ্চিত করতে বিফল হই, তাহলে আমাদের যে দ্বিতীয় স্রোত আসবে সেটা আমাদের জন্য অত্যন্ত ভয়াবহ হতে পারে। এবং এই জিনিসটা মানতে হবে, এই যে আসছে আমাদের সব কিছুতেই অর্থনৈতিক জিনিসটা মুখ্য হয়ে যাচ্ছে। অর্থনীতি ইজ ইম্পর্টেন্ট। মানুষ তো না খেয়ে বেঁচে থাকতে পারবে না, কিন্তু মানুষ না খেয়ে না, খেয়ে মরে বেশি। সুতরাং ইকোনমি ইজ ইম্পর্টেন্ট, বাট যেটা আমাদের লোভ লালসার পরিপ্রেক্ষিতে ঈদের বাজারটা $1 বিলিয়ন একটা মার্কেট, সেই মার্কেটটার ইয়েটা নিতে হবে, ফলটা নিতে হবে, সেইটার জন্য মানুষের মনে না আসে। মানুষের মনের জন্য এটাই আসে যে আমাদেরকে প্রথমে বাঁচতে হবে, এবং বাঁচার জন্য এই সমস্ত জিনিস আমরা অ্যাভয়েড করতে পারি। না গিয়ে যদি আমরা তো ডিজিটালাইজড কান্ট্রি, সুতরাং আমরা যদি টেলিফোনের মাধ্যমে বা অন্যান্যভাবে অন্যান্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা যদি গরু কিনতে পারি, গরু কোরবানি দিতে পারি, সেটাই করার চেষ্টা করতে হবে। এক জায়গা হওয়া মানে পাবলিক ট্রান্সপোর্টে 100 গুণ বেশি ভাইরাসটা হওয়ার বাড়িতে থাকার বদলে।
সুতরাং এই জিনিসগুলো আমাদের ডাক্তার রাকিবুল আনোয়ার, আপনাকে ধন্যবাদ। আসলে আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি যে পরামর্শগুলো দিয়েছেন আশা করি সেগুলো বাংলাদেশের মানুষ অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করবেন, কারণ সামনের সময়ের যে আশঙ্কা করা হচ্ছে সেই আশঙ্কা থেকে আমাদেরকে মুক্ত থাকার জন্য আমি একটু ডাক্তার আবু সিদ্দিকের কাছে যেতে চাই। ডাক্তার আবু সিদ্দিক, আসলে যে বিষয়টি ডাক্তার রকিবুল আনোয়ার বলার চেষ্টা করেছেন যে ভাইরাস কম ভিরুলেন্ট হলে আমরা অনেক সময় স্বস্তির জায়গা খুঁজতে পারি, কিংবা ভাইরাসটি আমাদের যেই বাংলাদেশের যে প্রেক্ষাপট সেই পরিসংখ্যান অনুযায়ী যদি দেখেন আমাদের এখন মৃত্যুর হার হচ্ছে 1.27 এরকম, এবং মৃত্যুটা অনেক কম, যদিও কোনো মৃত্যুই কাম্য নয়, তারপরেও এটি অনেক ক্ষেত্রেই মনে হচ্ছে যে মানুষজন একটু স্বস্তিতে আছেন, যে এটির ব্যাপকতা বুঝতে পারছেন না অনেক ক্ষেত্রেই, যার জন্য স্বাস্থ্যবিধিও অনেকে মানছেন না, সেটি আমরা দেখছি রাস্তাঘাটে। আপনার কাছে এই সামনের সময়গুলোতে বাংলাদেশের মানুষের প্রতি পরামর্শ কি? আমি এটা আনসার করার আগে আমি একটু ব্যাক করতে চাই যে একটা প্রশ্ন না, একটা কমেন্টে। আমরা আসলে কিন্তু সব খুব বেশি এক্সপেক্ট করছি ভ্যাকসিনের উপর। ভ্যাকসিনের সাকসেস রেট কিন্তু 6% হয়। তো আমরা মানে আমরা সব দিনগুলো একটা ঝোড়ার মধ্যে রেখে দিচ্ছি। তো এত এক্সপেক্ট করা বোধ ঠিক না আর কি। আমাদের একটা ব্যাকআপ প্ল্যান থাকা উচিত। ব্যাকআপ প্ল্যানটা হচ্ছে অ্যাজ এ থেরাপিউটিক ভ্যাকসিন বলা হয়, যেরকম মনোক্লোনাল অ্যান্টিবডি এগেনস্ট দ্য স্পাইক নিউট্রাল করে ফেলবে, বাইন্ড করবে, নিউট্রাল করবে। তো এই জাতীয় কিছু অ্যান্টিবডি কিন্তু অলরেডি তৈরি হচ্ছে এবং অলরেডি ক্লিনিক্যাল ট্রায়ালে যাচ্ছে। এটা অল্টারনেটিভ টু ভ্যাকসিন যদি আমরা ভ্যাকসিন ফেল করি। তো এখানে অ্যাস্ট্রাজেনিকা, রিজেনারন, তারপর হচ্ছে বায়োজেন। আমি আজকে দেখলাম না কালকে দেখলাম FDA একটা সেই মনোক্লোনাল অ্যান্টিবডি ফ্লাফি সামথিং লাইক দ্যাট অলরেডি ক্লিনিক্যাল ট্রায়ালে যাচ্ছে। তো মানে আমাদের ভ্যাকসিন যদি আমরা ফেল করি দেন আমাদের উই হ্যাভ এ ব্যাক। অ্যাট দ্য সেম টাইম উই হ্যাভ সাম আদার ড্রাগ, এই যে আপনি যে মেডিসিন বললেন, তারপর হচ্ছে ডেক্সামেথাসোন বললেন, আরো কিছু অ্যাগনিস্টিক ড্রাগ যেটা হচ্ছে সাইটোকাইন স্টর্মকে ব্লক করার জন্য, এগুলোও কিন্তু কাজ হচ্ছে আর কি, ট্রায়াল চলছে। আমাদের উই হ্যাভ সাম ব্যাকআপ প্ল্যান। আমরা সবকিছু কিন্তু ওই শুধু ভ্যাকসিন। ডাক্তার আবু সিদ্দিক, আমাদের অনুষ্ঠানের সময় একেবারেই শেষ। আসলে আপনার কাছে আরো শুনতে পারলে ভালো লাগতো, কিন্তু সময়ের কারণে আমাদেরকে এখানে শেষ করতে হচ্ছে। আমরা নিশ্চয়ই পরবর্তীতে আবারও কোনো অনুষ্ঠানে আপনার এই কথাগুলো শুনবো। আপনাদের দুজনকে ধন্যবাদ, আপনারা সুস্থ থাকুন। ধন্যবাদ আপনাদেরকে, আজকে শেষ করছি। প্রিয় দর্শক, শুনছিলেন আমাদের আলোচনা, সময়ের কারণে এখনই শেষ করতে হচ্ছে। সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন।